স্বাগত নিউজ 24 সংবাদে। সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। সিলেটের কোম্পানিগঞ্জের জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাদা পাথর থেকে চুরি হওয়া পাথর উদ্ধারে শুরু হয়েছে জেলা প্রশাসনের বিশেষ অভিযান। এই অভিযানে জব্দ করা হয়েছে পাথর বোঝাই ৮০টি ট্রাক। গতকাল রাত ১২টার পর শুরু হওয়া এই অভিযানে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র থেকে চুরি হওয়া কয়েকটি পাথর বোঝাই বোটও জব্দ করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সিলেটের থলাই নদীর তীরবর্তী সাদা পাথর এলাকা থেকে চুরি হওয়া পাথর উদ্ধারে জেলা প্রশাসনের অভিযান জোরদার হয়েছে। রাতে প্রায় ১২,০০০ ঘনফুট পাথর উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা পাথর নদীতে ফেলে দেওয়া হয়। এদিকে সাদা পাথর লুটের ঘটনায় কোম্পানিগঞ্জ পূর্ব ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। আসলে গতকাল রাত থেকে এইখানে যৌথ বাহিনী চেকপোস্ট বসিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে। তো এখানে আমরা বাংলাদেশ সেনাবাহিনী আছে, বাংলাদেশ পুলিশ আছে, র্যাবও থাকেন, বিজিবি সব যারা আছেন তারা আমরা একসাথেই আমরা কাজ করতেছি। এটা চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত প্রশাসন মনে করবে যে এটা চলা দরকার, ততক্ষণ পর্যন্ত চেকপোস্ট থাকবে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সিলেট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রিশাদ হাসান। রিশাদ, পাথর উদ্ধারে প্রশাসনের পক্ষ থেকে ঠিক কি পদক্ষেপ নেওয়া হয়েছে জানাবেন। সাদিয়া, ধন্যবাদ আপনাকে। আমি ঠিক এই মুহূর্তে সেই জায়গাটিতে অবস্থান করছি যেখান থেকে আসলে পাথর উত্তোলন করা হয়েছিল এবং সাদা পাথর ভোলাগঞ্জ যে জনপ্রিয় পর্যটন স্পট, সেই স্পট আমি আমার হাতে ঠিক ডান পাশে দেখাতে চাই। এই জায়গা থেকে যেভাবে পাথর উত্তোলন করা হয়েছে তাতে দেখে মনে হয় এই মুহূর্তে এটি একটি মরুভূমি বা চর জাতীয় স্থান বলে মনে হয়। যদিও এই ঘটনার পর থেকেই প্রশাসন বেশ নড়ে চড়ে বসেছেন এবং গতকালকে রাতভর তারা অভিযান পরিচালনা করেছেন। অভিযান পরিচালনা করার পরে ৮০টির বেশি ট্রাক কিন্তু তারা এরই মধ্যে জব্দ করেছেন এবং এর পাশাপাশি একজনকে কিন্তু এই ঘটনায় গ্রেফতারও করা হয়েছে পূর্ব ইসলামপুর ইউনিয়নের। এবং এখন হয়েছে আমরা এখানকার সাধারণ মানুষের সঙ্গে যখন কথা বলেছি তখন যতদূর জানতে পেরেছি যে তারা জানিয়েছেন যে আসলে দীর্ঘ সময় ধরেই আসলে এই লুট বা পাথর ছিল। প্রশাসনকে তারা দায়ী করছেন যে তাদের নজরদারির একটা ব্যাপক অভাব ছিল। তবে প্রশাসনের পক্ষ থেকে জানিয়েছে সুদৃশ্য তথ্যের ভিত্তিতেই আসলে তারা কাজ করে থাকেন এবং আসলে দেখতে পাচ্ছেন যে আসলে আশপাশের এলাকার পাথর যখন উত্তোলন করা হয়েছে, পাথর উত্তোলন করবার পর কিন্তু সম্প্রতি আরও একটি অভিযোগ সামনে এসেছে যে অন্যান্য যেই পর্যটন স্পটগুলো, জাফলং, বিছনাকান্দি সহ বিভিন্ন পর্যটন স্পটগুলো, সেই জায়গাগুলোতেও কিন্তু ব্যাপক হারে যে পাথর উত্তোলনের ব্যাপার সেটি কিন্তু ধীরে ধীরে কিন্তু ঘটতে শুরু করেছে। এবং সেই সঙ্গে আমি যদি আপনাকে একটু সাদিয়া আরও একটু যোগ করি, গতকালকে থেকে যৌথ বাহিনীর যে অভিযান সেটি কিন্তু কোম্পানিগঞ্জ ভোলাগঞ্জের বাড়ি বাড়িতে এবং মূলত মূল সড়কগুলোতে কিন্তু এই অভিযানগুলো পরিচালিত হচ্ছে এবং সেই অভিযান পরিচালিত মধ্যেই কিন্তু গতকালকে রাতে এয়ারপোর্ট রোড যেটিকে বলা হয় সিলেটের, সেই এয়ারপোর্ট রোড থেকে কিন্তু ব্যাপক পরিমাণ যে পাথর বলে, সাদা পাথর বলা হয় সেগুলো এবং কোম্পানিগঞ্জ সহ আশপাশের যেই অঞ্চলগুলো আছে পর্যটন স্পট, সেই পর্যটন স্পটগুলোর আশপাশে দেখা যায় যে প্রচুর পরিমাণে স্টোন ক্রাশার যে প্রতিষ্ঠান সেগুলো কিন্তু রয়েছে এবং সেই স্টোন ক্রাশারগুলোর কারণে কিন্তু মূলত দেখা গিয়েছে যে বেশিরভাগ ক্ষেত্রেই সেই পাথরগুলোকে ক্রাশ করে ছোট ছোট চূর্ণ করে তারপরে কিন্তু সেগুলোকে ছোট ছোট ট্রাকে করে কুমিল্লা, ঢাকা, ফেনী সহ বিভিন্ন অঞ্চলে পাঠানোর কিন্তু চেষ্টা করা হচ্ছিল এবং সেই বিষয়টিকে কিন্তু আসলে যৌথ বাহিনী আটকে দিয়েছে বলে তারা জানিয়েছে। এ বিষয়ে আজকে দুপুর নাগাদ ডিসির পক্ষ থেকে একটি প্রেস ব্রিফিংয়ের কথা হয়েছে। সেই প্রেস ব্রিফিংয়ে তিনি আরও এই বিষয়ে বিস্তারিত জানাতে পারবেন। এবং আরও একটি বিষয় যে আমি আপনাদের সঙ্গে জানাই সাদিয়া, যে এখন পর্যন্ত যে উদ্ধার অভিযান বা যৌথ বাহিনীর যে অভিযান, সেই অভিযান চলমান থাকবে এবং ততক্ষণ পর্যন্ত চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত না এই ঘটনার মূল হোতারা ধরা পড়ছেন এবং এই সম্পূর্ণ পাথরগুলোকে উদ্ধার করা না হচ্ছে। যদিও গতকালকে পর্যন্ত যে পরিমাণ পাথর উদ্ধার করা হয়েছে সেগুলোকে এই নদীতে আবার ফেলে দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও আসলে পরিবেশবাদী সংগঠন যারা রয়েছে তাদের দাবি যে এই জায়গাগুলোতে ব্যাপক পরিমাণ যে পাথর উত্তোলন করা হয়েছে তাতে করে এই এলাকার পরিবেশ এবং জীববৈচিত্র্যের একটা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সাদিয়া, আমার কাছে এই ছিল। এখান থেকে সর্বশেষ ফিরে যাচ্ছি আপনার কাছে স্টুডিওতে। রিশাদ, ধন্যবাদ আপনাকে।
সিলেটে সাদা পাথর লুটের ঘটনায় জড়িতদের তালিকা চাইলেন হাইকোর্ট। সেই সাথে লুট হওয়া সব পাথর 7 দিনের মধ্যে আগের জায়গায় ফেরানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এর আগে সকালে এই ঘটনায় জড়িত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টে দায়ের করা রিটের শুনানির দিন ধার্য করেন আদালত। রোববার 17 আগস্ট হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে সুপ্রিম কোর্টের আইনজীবী মীর কে এম নুরুন নবী হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন। রিটে ঘটনার তদন্ত করে 15 দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। স্বরাষ্ট্র সচিব ছাড়াও পরিবেশ সচিব, আইজিপি, ডিসি সিলেট, ইউএনও, কোম্পানিগঞ্জ সহ 10 জনকে এতে বিবাদী করা হয়েছে। 15 দিনের বিরুদ্ধে একটা রিপোর্ট দিবেন এবং এই ইনকোয়ারি রিপোর্টের ভিত্তিতে যারা যারা জড়িত, আমরা বলেছি সেখানে যারা জড়িত আছেন রেসপন্সিবল অথরিটি অ্যান্ড পারসন, যদি গভর্নমেন্টের কোনো সংস্থার কোনো ব্যর্থতা থেকে থাকে তারা জড়িত থাকেন, এবং যদি কোনো ব্যক্তি জড়িত থাকেন তাদের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়ার জন্য, এবং সেখানে গভর্নমেন্টের কী পরিমাণ ফিনান্সিয়াল এবং পরিবেশগত ক্ষতি হয়েছে সেটা একটা রিপোর্ট দেওয়ার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের তৃতীয় দিনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন 6 জন, জমা দিয়েছেন 1 জন। বৃহস্পতিবার দুপুর 1:30 পর্যন্ত ডাকসু নির্বাচন 2025-এর জন্য মোট মনোনয়নপত্র নিয়েছেন 26 জন, জমা দিয়েছেন 5 জন। চিফ রিটার্নিং কর্মকর্তা বলেন, আচরণবিধি মেনেই মনোনয়নপত্র সংগ্রহ ও জমার কার্যক্রম চলছে। এদিকে বিকেল 3টায় উপাচার্যের সাথে আলোচনায় বসবে ছাত্র দলের প্রতিনিধি দল, আর একই সময়ে ডাকসু নিয়ে সংবাদ সম্মেলন করবে ছাত্র সংসদ। আগামী 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন এবং হল সংসদ নির্বাচন 2025-এর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ পর্যন্ত টোটাল 26 জন মনোনয়ন ফর্ম নিয়েছে। এর মাঝে 6 জন বিপি পদে, সম্পাদক পদে নিয়েছে 10 জন, মোট সদস্য পদে নিয়েছে 10 জন। এই আমাদের মনোনয়নপত্র নেওয়ার খতিয়ান। ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র কিনছেন প্রার্থীরা। এখন পর্যন্ত মনোনয়নপত্র নিয়েছেন 22 জন। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আল মোহাইমিনুল খান। মোহাইমিনুল, আজ এখন পর্যন্ত কয়জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন? সাদিয়া, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের ঠিক সামনে, যেটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে অবস্থিত। এখানে কিন্তু সকাল থেকে দুপুর 1:30 পর্যন্ত আমরা দেখেছি যে 6 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন, যাদের মধ্যে মনোনয়নপত্র নিয়েছেন এবং জমা দিয়েছেন কিন্তু 1 জন। এবং সেই হিসাবে কিন্তু আজকে এখন পর্যন্ত মনোনয়ন নিয়েছেন প্রায় 26 জন এবং জমা দিয়েছেন 5 জন। তবে এরপরেও 1:30 যে ব্রিফিংটা হয়েছে তারপরেও আমরা আরও 2 জনকে মনোনয়ন সংগ্রহ করতে দেখেছি। সেই হিসাবে আনঅফিসিয়ালি এখন পর্যন্ত 27 জন আপনার মনোনয়নপত্র নিয়েছেন। এবং একই সাথে একটি বড় বিষয় এখন পর্যন্ত কেউ কিন্তু কোনো রকম আচরণবিধি লঙ্ঘন করেনি। এবং সেই সাথে কিন্তু আচরণবিধি অনুযায়ী যে বলা আছে যে 5 জনের বেশি আসা যাবে না। বেশ কিছু গ্রুপ আমরা আসতে দেখলেও কিন্তু কেউ 5 জনের বেশি রিটার্নিং কর্মকর্তার অফিসে ভেতরে প্রবেশ করেননি। এবং একই সাথে কিন্তু সবগুলো হল সংসদে মনোনয়নপত্র সংগ্রহ করা এবং জমা দেওয়ার কাজ শুরু হয়েছে। এবং সেখানেও কিন্তু হল সংসদের বিপিতে শুরু করে বিভিন্ন পদে শিক্ষার্থীরা মনোনয়নপত্র নিচ্ছেন। এবং চিফ রিটার্নিং কর্মকর্তা আমাদেরকে বলছেন যে এরই মধ্যে কিন্তু প্রায় উৎসবমুখর পরিবেশেই এই মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দেওয়ার কাজ চলছে। তবে এখন পর্যন্ত কিন্তু কোনো দলীয় ব্যানারে কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি বা জমা দেননি। তবে আজকে বিকাল 3টায় কিন্তু ছাত্র সংসদের ব্রিফিং আছে ডাকসু নিয়ে, এবং একই সময় কিন্তু ছাত্র দলের 13 জনের একটি কমিটি বিশ্ববিদ্যালয় উপাচার্যের সাথে বৈঠকে বসবেন এবং তারা ডাকসুর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন বলে আমরা জানতে পেরেছি। এবং ডাকসুর এই পর্যায়ে এসে কিন্তু দেখা যাচ্ছে যে প্রতি ঘন্টায় বিভিন্ন গ্রুপে বিভিন্ন পদের জন্য কিন্তু মনোনয়নপত্র জমা নেওয়া এবং মনোনয়নপত্র সংগ্রহের কাজ চলছে। সেক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে বেশ উৎসবমুখর পরিবেশ দেখা যাচ্ছে। এবং একটি বড় বিষয় এবার কিন্তু এখন পর্যন্ত স্বতন্ত্র ক্যান্ডিডেট অনেকেই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, যাদের মধ্যে প্রায় 5 জন কিন্তু ভিপি ক্যান্ডিডেট। তো সেক্ষেত্রে বলাই যায় যে এবার একটি প্রতিদ্বন্দ্বিতামূলক ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। তো এখান থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ সাদিয়া। ধন্যবাদ আপনাকে। বৃষ্টি ও উজানের ঢলে লালমনিরহাটে তিস্তার পানি বিপদসীমার উপরে। এদিকে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি বাড়ছে 3 দিন ধরে। কুষ্টিয়াতেও পদ্মার পানি বেড়েছে। সব জেলাতেই প্লাবিত নিম্নাঞ্চল, পানিবন্দী হাজারো পরিবার। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। লালমনিরহাটে বৃহস্পতিবার সকাল 9টায় তিস্তার পানি ছিল বিপদসীমার 15 সেন্টিমিটার উপরে।
নদী তীরবর্তী নিম্নাঞ্চল হাতিবান্ধা, কালীগঞ্জ, আদিতমারি ও সদরে পানিবন্দী 10,000 পরিবার। তলিয়ে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট। হাতে বসে থেকে পাথর নিয়ে কিসে নিয়েছি, তাকে খাওয়ার জন্য নিয়ে যাই। এই পানির জন্য রান্না করা যায় না, ওই যে শুকনো থাকি রান্না করে নিয়ে আসি, এনে খাওয়া লাগে। 3 দিন থেকে পানি, 3 দিন থেকে বাড়িতে পানি হচ্ছে, তুলে সব ভিজে গেছে, ভাত পাক করতে পারতেছি না। কুড়িগ্রামে তিস্তা, দুধকুমার, ধরলা ও ব্রহ্মপুত্রের পানি বাড়ছেই। বৃহস্পতিবার সকালে দুধকুমার নদীর পানি ছিল বিপদসীমার 6 সেন্টিমিটার উপরে। রাজশাহীতে গত 3 দিন ধরে পদ্মার পানি বাড়ছে, 24 ঘন্টায় বেড়েছে 6 সেন্টিমিটার। দুটি জেলাতেই প্লাবিত চরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা। পানি বেড়ে গেছে, সাপের ভয়, থাকতে পারছি না, তার লেগে এখানে এসেছি। কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মাপাড়ের 2 ইউনিয়নে পানিবন্দী 40,000 মানুষ। প্লাবিত চিলমারি ও রামকৃষ্ণপুর ইউনিয়নের নিম্নাঞ্চল। বন্ধ বেশ কটি প্রাথমিক বিদ্যালয়। তলিয়েছে আমন ধান ও সবজির ক্ষেত। চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জের 5 ইউনিয়নে বন্যা দেখা দিয়েছে। ডুবেছে সদর উপজেলার নারায়ণপুর ও আলাতুলি এবং শিবগঞ্জ উপজেলার পাকা, উজিরপুর ও দুর্লভপুর ইউনিয়নের কয়েক হাজার ঘরবাড়ি। কোনো কিছু আমরাকে দেয় না এখন ইয়াতে গান বন্যা আছে তো আমরা পাই না কিছু, এবারও আসেনি কিছু। যে মানুষ কর্মহীন হয়ে পড়েছে, তাদের কোনো কাজকর্ম নেই, কাজেই মানুষ কঠিন দুরবস্থার মধ্যে এই বর্তমানে অবস্থান করছে। বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। পানিবাহিত নানান রোগবালাই ছড়িয়ে পড়ার শঙ্কাও রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে কুষ্টিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহতাব উদ্দিন লালন। লালন, নতুন করে কোন কোন এলাকা প্লাবিত হয়েছে? আমি যদি দেখাই, আপনি দেখবেন যে এই 2 ইউনিয়নের প্রায় 40টি গ্রাম ইতিমধ্যে প্লাবিত হয়েছে এবং আমি এই এলাকার সাধারণ মানুষের সাথে কথা বলে যতটুকু জেনেছি যে তারা যেটি বলছেন যে গত 12 থেকে 15 দিন ধরে কিন্তু তারা পানিবন্দী অবস্থায় আছেন। এই অঞ্চলে এই মৌসুমে আবাদকৃত সব ধরনের ফসল কিন্তু ব্যাপকভাবে ক্ষতির মুখে পড়েছে। বিশেষ করে আমন ক্ষেত সহ সবজি এবং মাসকালাইয়ের ক্ষেতগুলো কিন্তু ব্যাপকভাবে ক্ষতির মুখে পড়েছে। কৃষকরা বলছেন যে এই ক্ষতি তারা কোনোভাবে পুষিয়ে উঠতে পারবেন না। আমি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে তারা ইতিমধ্যে এই 2 ইউনিয়ন সহ আরও 2টি ইউনিয়ন, বিশেষ করে ফিরিপনগর এবং মরিচা, মোট 4 ইউনিয়নের ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করছেন এবং তাদেরকে সহযোগিতার জন্য কৃষি বিভাগের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা তাদের অব্যাহত থাকে। আমি কুষ্টিয়া জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তিনি যেটি বলছেন যে এই অঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষক এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এই বন্যায় তাদেরকে সব ধরনের সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে জেলা প্রশাসন। ইতিমধ্যে তারা কিন্তু ত্রাণের চাল সহ আনুষঙ্গিক যেসব সহযোগিতা রয়েছে সেগুলো কিন্তু এই চিলমারি, রামকৃষ্ণপুর, মরিচা ইউনিয়ন সহ ফিলিপনগর ইউনিয়নের বাসিন্দাদের সরবরাহ করেছেন। প্রশাসনের বেশ কয়েকটি দল কিন্তু ইতিমধ্যে এই বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেছেন এবং সাধারণ মানুষের সাথে কথা বলে তাদের সমস্যা, সুবিধা অসুবিধাগুলো কিন্তু জানার চেষ্টা করছেন। দৌলতপুর থানার ইউনো যেটি জানিয়েছেন যে গতকালকেও তিনি এই বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেছেন এবং ত্রাণ বিতরণ করেছেন। আমি এই বন্যা দুর্গত এলাকার মানুষের সাথে কথা বলে জেনেছি যে শুধু ত্রাণ নয়, তাদেরকে সব ধরনের সহযোগিতার এখন এই মুহূর্তে প্রয়োজন, কারণ মাঠের যে সব ফসল ছিল সব ধরনের ফসল কিন্তু ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ফসল কিন্তু পুরোটাই নষ্ট হয়েছে বলে কৃষকরা দাবি জানিয়েছেন। নতুন করে লালন, ধন্যবাদ আপনাকে। জাতীয় নির্বাচন ঘিরে জোট গঠনে ব্যস্ত বিভিন্ন রাজনৈতিক দল। ভোটের অঙ্ক মেলাতে তারা ছুটছেন শরিকদের মন জয়। যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়ে জোটবদ্ধভাবে ভোট করতে চায় বিএনপি, তবে সেই প্ল্যাটফর্মে থাকছে না জামায়াত। দলটি লড়তে চায় ইসলামপন্থী কয়েকটি দলকে সঙ্গে নিয়ে। অন্যদিকে জোট নিয়ে অপেক্ষা করতে চায় নতুন রাজনৈতিক দল এনসিপিও। সাইফুল ইসলামের বিশেষ রিপোর্ট। ভোট এলেই বাড়তে থাকে জোটের রাজনীতি।
দলের প্রতিটি পরিকল্পনা পদক্ষেপে থাকে নানা সমীকরণ। জয় পরাজয়ের হিসাব নিকেশের পাশাপাশি থাকে ঐক্যবদ্ধ হয়ে পথ চলার অঙ্গীকার। আসছে জাতীয় নির্বাচনকে সামনে রেখে এবারও চলছে নানামুখী জোট গঠনের তোড়জোড়। রাজপথের বৃহৎ দল বিএনপি ইতিমধ্যে জামায়াতকে ছাড়াই যুগপত আন্দোলনের সাথীদের নিয়ে নির্বাচনে জোট করার ঘোষণা দিয়েছে। আমাদের সাথে যারা যুগপত আন্দোলনের শরিক ছিলেন বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে, তাদেরকে সাথে নিয়ে আমরা নির্বাচন করব, এটা আমাদের অঙ্গীকার ছিল, প্রতিশ্রুতি ছিল, এখনো আছে। তবে তফসিল ঘোষণার পরই নির্বাচনে জোটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তফসিল ঘোষণা হওয়ার পরে যদি আমরা মনে করি যে ভোটটাকে সুন্দর করতে হবে, আমাদের মোর্চা করা প্রয়োজন আছে, তখন দেখা যাবে। এখন এটাকে প্রেডিক্ট করাটা কঠিন। জোট গঠনের প্রক্রিয়ায় জামায়াত ইসলামীও পিছিয়ে নেই। ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস সহ বেশ কয়েকটি ইসলামপন্থী দল নিয়ে জোট গঠন করতে পারে জামায়াত। এনসিপি বিএনপি বলতে কথা নেই, নির্বাচনী জোট ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক দেশপ্রেমিক ইসলামী শক্তি সবার সাথে হতে পারে। কোনো দলের সাথে আমাদের বোঝাপড়া হয়, একই আসনে এক দলের এক প্রার্থী হয়, তাহলে সেক্ষেত্রে আমরা আমাদের এই স্পেসটা সবার জন্য উন্মুক্ত রেখেছি, সেভাবে আমরা ইলেকশনে যাব। এখনো নিবন্ধন না পেলেও নানা কারণে আলোচিত সমালোচিত রাজনীতির দল এনসিপি আগামী নির্বাচনে জোট গঠন করতে পারে। তবে কোন দলের সঙ্গে জোট গঠন করা হবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি এনসিপি। সাংগঠনিক শক্তিমত্তাকে বৃদ্ধি করে স্বাতন্ত্র্য বজায় রেখেই সামনের পথ অগ্রসর হওয়া, সেটাই এখন আমাদের লক্ষ্য। যদি জোটের প্রয়োজনীয়তা তৈরি হয়, সেক্ষেত্রে বাস্তব পরিস্থিতি, দেশের প্রয়োজন, জাতীয় স্বার্থকে বিবেচনায় নিয়ে মতাদর্শগত বিষয়গুলোর বিশ্লেষণ করেই আমরা তখন হয়তো জোট গঠনের মতো পরিস্থিতি যদি তৈরি হয়, সেদিকে আমরা তখন অগ্রসর হতে পারি। নির্বাচনে জোট নিয়ে নিজেদের মধ্যে ভিন্ন অবস্থান থাকলেও যে কোনো মূল্যে আগামী নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য দেখতে চায় বিএনপি, এনসিপি ও জামায়াত ইসলামী। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দর্শক, সচিবালয়ের সাংবাদিকদের সাথে কথা বলছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। তো শঙ্কাজনক 5ই আগস্টের পরের বাংলাদেশে আমরা যদি আবারও আগের মতো, এটা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেস্ট রুম হতো, আপনারা জানেন আমাদের এখানে আয়নাঘর ছিল, যেগুলো 5ই আগস্টের গণঅভ্যুত্থানের ফলে এখন অকার্যকর, সেই প্র্যাকটিসের দিকে আমরা যাচ্ছি কিনা, এটাও একটা শঙ্কার বিষয়। আমি মাঝে মধ্যেই আমার রাতে যখন কাজ শেষ হয়, প্রায় কখনো কখনো ভোর হয়ে যায়, আমি রাতে খাওয়া দাওয়া, ওই সময় বাসায় আসলে খাওয়া দাওয়া দেওয়ার মতো কেউ থাকে না খাবার। তো আমি মাঝে মধ্যে বেশিরভাগ সময় যাই 300 ফিটের নীলা মার্কেট বলে একটা জায়গা আছে, আপনারা জানেন, ওখানে হাঁসের মাংস খুব ভালো পাওয়া যায়। তো ওইখানে হয়তো যাই 4-5 জন মিলে। তো আবার মাঝে মধ্যে ওইটা আবার বেশি ভোর হয়ে গেলে বন্ধ থাকে, তখন ওইদিকে ওয়েস্টার্নে যাওয়া হয়। তবে এক্সাক্ট ওই দিন আমি গিয়েছিলাম কিনা বা সেখানে ছিলাম কিনা, এটা আমার যেটা দেখা যাচ্ছে সেটা কি আপনি কি না এখন দেখেন সিসিটিভি ফুটেজে হেলমেট পরা যে কাউকে যদি আমাকে বলে দাবি করা হয়, এটা কতটুকু আসলে বিশ্বাসযোগ্য বা কতটুকু, আমি এই বিষয়ে আর বেশি কিছু বলতে চাই না, কারণ এটা তদন্তের অধীনে একটা বিষয়, যেহেতু তারপরে অনেক কিছু বললাম, কারণ আমার বিষয়ে যেহেতু এলিগেশন আসছে, আমি সেজন্য বললাম আর কি। অস্বীকার করছেন হ্যাঁ, এর সাথে ভাই আমার কোনো ধরনের সম্পৃক্ততা নাই, এবং আমার মনে হয় না এখনো কেউ এরকম কোনো প্রমাণ দিতে পেরেছেন আমার সম্পৃক্ততা আছে। বরং আরও যা সাক্ষাৎকার নেওয়া হয়েছে, এই সাক্ষাৎকারটা একজন রাজনৈতিক নেতার বাসায় একজনকে জোরপূর্বক নেওয়া হয়েছে বলে যে অভিযোগ এসেছে, এটাও অত্যন্ত গুরুতর একটা অভিযোগ, এবং সেটা পরিবারের দিক থেকে এসেছে, যথেষ্ট রিলায়েবলও এখন পর্যন্ত মনে হচ্ছে। তো এর সাথে যে আমার সংশ্লিষ্টতার যেই কথা বলা হচ্ছে, এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এরকম অনেক কিছু আপনারাও ইতিপূর্বে দেখেছেন, আমরা সেগুলো ডিবাঙ্ক করেছি, এবং এখন দেখছেন, সামনেও হয়তো দেখবেন। এই আর কি। ধন্যবাদ। থ্যাংক ইউ। কথা বলছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আমরা সরাসরি ছিলাম উপদেষ্টার বক্তব্যে। রাজধানীর ধানমন্ডিতে সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচারিক হত্যাকাণ্ড নিয়ে কথা বলছেন পরিবারের সদস্যরা। সরাসরি যাচ্ছি তাদের বক্তব্যে। 4 জন ব্যক্তি বাংলাদেশে আসতে চাচ্ছিলেন, তারা আমার বাবার ডিফেন্স উইটনেস হিসাবে বাংলাদেশে আসতে চেয়েছিলেন, তবে ট্রাইব্যুনাল সেটাও নাকচ করে দেয়। আপনাদেরকে আমি নামগুলি আজকে বলে দিতে চাই যারা ডিফেন্স উইটনেস হিসাবে আসতে চেয়েছিলেন। একজনের নাম মুনিব আরজুমান খান,
দ্বিতীয় আম্বার হারুন সাইগল, তৃতীয় ইসাক খান খাকওয়ানি, চতুর্থ রিয়াজ আহমেদ নুন। এই 4 জন ব্যক্তি পরবর্তীতে ইউটিউবের মাধ্যমে তারা কিন্তু নিজেরাও একটা ইউটিউব ভিডিও করে তাদের যে এভিডেন্স যেটা দিতে চেয়েছিলেন ওটা তারা অনলাইনে পাবলিশ করে দেন। এই ব্যক্তিগুলো প্রমাণ করতে পারতেন যে আব্বা 1971 সালে পাঞ্জাব ইউনিভার্সিটিতে ভর্তি ছিলেন। আপনাদেরকে এই নামগুলি একটা কারণে বলছি। নতুন বাংলাদেশে এখন কিছু কিছু মানুষ সাহস দেখানো শুরু করেছে, কিছু কিছু মানুষ আমাদের সাথে যোগাযোগ করছে, তারা নিজেরাও প্রমাণ নিয়ে আসছে আমাদের কাছে। এগুলোর মধ্যে একটি বড় জিনিস আমাদের হাতে পৌঁছেছে, সেটা হচ্ছে গিয়ে আপনারা হয়তো যারা ফরেন মিনিস্ট্রি বিট কভার করেন আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ ফরেন মিনিস্ট্রি তাদের বিদেশি দূত যেগুলি আছে সেখানে যখন মেসেজ পাঠানো হয় সেগুলাকে সাইফার বলা হয়। এই সাইফারগুলোকে বেশিরভাগ সময় কোডেড সিক্রেট থাকে। এইটারই একটা সাইফার মেসেজ আমাদের হাতে এসে পৌঁছেছে। এই সাইফার মেসেজের মধ্যে বলা আছে, এই 4 জনের নাম উল্লেখ করে বলা আছে যে কোনোভাবেই তাদেরকে যেন ভিসা না দেওয়া হয়। এই সাইফার মেসেজের মাধ্যমে প্রমাণ হচ্ছে যে আমাদের সাথে একটা খুব বড় অন্যায় হয়েছে। ধানমন্ডিতে সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচারিক হত্যাকাণ্ড নিয়ে কথা বলছিলেন পরিবারের সদস্যরা। আমরা সরাসরি ছিলাম সেখানে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন মাহফুজা নামের এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা 12:45 তিনি মারা যান। দুর্ঘটনায় মাহফুজার শরীরের 25% দগ্ধ হয়েছিল। এছাড়া আরও বেশ কিছু জটিলতা দেখা দিয়েছিল। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ পর্যন্ত মাইলস্টোন দুর্ঘটনায় প্রাণ হারালেন 30 জনের বেশি। গত 21 জুলাই উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের হায়দার আলী ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। F-7 BGI মডেলের বিমানটি বেলা 1টার পর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। নভেম্বর 2026 সালে এলডিসি গ্র্যাজুয়েশন হবে বাংলাদেশের জন্য আত্মঘাতী। এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য অন্তত 3 থেকে 4 বছর সময় নেওয়া প্রয়োজন। ইন্টারন্যাশনাল চেম্বারের আলোচনায় ব্যবসায়ী নেতারা এসব কথা বলেন। বৃহস্পতিবার সকালে রাজধানীর এক হোটেলে আইসিসি বাংলাদেশের আয়োজনে এলডিসি গ্র্যাজুয়েশন বাংলাদেশের জন্য কিছু বিকল্প শীর্ষক সেমিনারে এসব কথা উঠে আসে। আইসিসি বাংলাদেশের প্রেসিডেন্ট মাহবুবুর রহমান বলেন, 2024 সালের জুলাইয়ের রাজনৈতিক অস্থিরতার পর থেকে বাংলাদেশ উচ্চ বৈদেশিক ঋণ, বাড়তি মুদ্রাস্ফীতি এবং অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। পূর্ববর্তী সরকারের রেখে যাওয়া ঋণ সংকট এখন আরও ব্যয়বহুল হয়ে উঠেছে। 2024 সালের আগস্ট থেকে 2026 সালের ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন পর্যন্ত অস্থিরতা ব্যবসায়িক আস্থায় বড় প্রভাব ফেলেছে। এ বিষয়ে ব্যবসায়ীদের অবস্থান স্পষ্ট, তারা গ্র্যাজুয়েশনকে সমর্থন করে, তবে প্রস্তুতির জন্য সময় চান। বিহারে মৃত বলে ভোটার তালিকা থেকে নাম বাদ দেয়া 7 ভোটারকে সামনে এনে ভারতে ভোট চুরি বিতর্ককে ফের উস্কে দিলেন রাহুল গান্ধী। তবে এসব অভিযোগ উড়িয়ে দিয়ে রাহুল গান্ধীর কাছে তথ্য প্রমাণ চেয়েছে নির্বাচন কমিশন। সেই সঙ্গে জনগণকে বিভ্রান্ত না করার বার্তা দিয়েছে ইসি। আর বিজেপি বলছে রাজনৈতিক ফায়দা নিতে এমন কৌশল নিয়েছে বিরোধী দল কংগ্রেস। এ ছিল নিউজ 24 সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।